একটি নিস্তব্ধ গ্রাম, যেখানে নববধূ মানেই অল্প কিছুদিনের অতিথি। বিয়ের পর একের পর এক কনের রহস্যময় মৃত্যু। কেউ জানে না কেন, কেউ বলতে পারে না কিভাবে। গ্রাম জুড়ে আতঙ্ক, ভয় আর অদ্ভুত এক নিস্তব্ধতা। ঠিক তখনই আবির্ভাব ঘটে এক রহস্যময় নারীর। সে একা, কিন্তু ঈশ্বরের আশীর্বাদে অদম্য। প্রেতাত্মার তাণ্ডব আর বিশ্বাসের শক্তির মুখোমুখি সংঘর্ষ শুরু হয় তখন থেকেই। ভয় পাবে, তবুও চোখ সরাতে পারবে না। বলছিলাম সদ্য মুক্তিপ্রাপ্ত তামান্না ফাটিয়া অভিনীত ওদেলা 2 সিনেমাটির কথা। এটা আসলে ওদেলা রেলওয়ে স্টেশন সিনেমাটির সিকুয়েল। তো যদি ওদেলা 2 কাহিনীটা ভালোভাবে বুঝতে চাও, তাহলে ওদেলা রেলওয়ে স্টেশনটা আগে দেখে আসো। আর তোমাদের সুবিধার্থে সেটার এক্সপ্লেন লিঙ্ক আমি ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। তোমাদের জন্য এত সুন্দর সুন্দর গল্পের এক্সপ্লেন নিয়ে আসি, আর তোমরা লাইক না দিয়ে পালিয়ে যাও। ব্যাপারটা কিন্তু খুবই দুঃখজনক। তো প্লিজ একটা লাইক করে দিও। আর কোনো স্পয়লার না দিয়ে আর একটা লাইক দিয়ে চলো ঢুকে পড়া যাক ভয়ের রাজ্যে। সিনেমা শুরুতে দেখা যায় একটা বাচ্চা মেয়ে রেল লাইন দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছিল। উদ্দেশ্য পুলিশ স্টেশন, আর ওর হাতে ছিল একটা কাটা মাথা। ছোট্ট মেয়েটা যখন সেই কাটা মাথাটা নিয়ে পুলিশ স্টেশনে আসে, তখন সবাই তো অবাক হয়ে চেয়ে থাকে আর ভয়ে একদম কেঁপে ওঠে। এই ব্যাপারটা ঘটে যাওয়াতে পুলিশওয়ালারা তো সবাই একদম ভয়ে কাঁপছিল। তারপর পরই কাহিনীটি ফ্ল্যাশব্যাকে চলে যায়। কাহিনীটা চলে আসে সেই দিনে যেদিন ধীরুপতি মারা গিয়েছিল। ধীরুপতি মারা যাওয়ার পরে ডক্টর তার গলাটাকে জোরে বাড়িতে পাঠিয়ে দিয়েছিল শেষ কর্ম করার জন্য। তবে এতক্ষণে তো গ্রামে সবাই সবকিছু জেনে গিয়েছিল যে এই গ্রামে হওয়া খুনগুলো সব ধীরুপতি করেছিল। এজন্য গ্রামের কেউই তার শেষ কার্যে হাতও লাগাতে চাইছিল না। আর অন্যদিকে দেখা যায় ধীরুপতির ভাই এবং বন্ধুর লাশটি নিয়ে গ্রামে এসেছিল এবং তারাই ওর শেষ কার্যটি সম্পন্ন করতে চাইছিল। অন্যদিকে গ্রামের লোকেরা সবাই মিলে একটা মিটিং করে। ওরা সবাই মিলে পরামর্শ নেয় পণ্ডিতজির থেকে যে ধীরুপতি মারা যাওয়ার পরেও কিভাবে ওকে শাস্তি দেওয়া যায়। সে আমাদের গ্রামের মেয়েদের সাথে অনেক খারাপ কাজ করেছে। তখন পণ্ডিতজি জানায় একটা উপায় তো রয়েছে যেটার দ্বারা তিরুপতিকে শাস্তি দেওয়া যেতে পারে। তার জন্য তাকে আমাদের কবরবন্দি করতে হবে। তখন গ্রামের লোকেরা বলে যে তাহলে কিভাবে করবো সেটা আপনি একটু খুলে বলুন। তখন পণ্ডিতজি বলে একটা গাড্ডা করে সেখানে পুঁতে দিতে হবে পণ্ডিতজির লাশ। তার সাথে গ্রামের মানুষদের জামা কাপড়, তাদের নখ এবং সাথে একটা মুরগির রক্ত দিয়ে ওকে কাভার করতে হবে। তাহলে ধীরুপতির আত্মা কোনো দিনও শান্তি পাবে না, আর সবসময় সে কষ্ট পেতে থাকবে আর সেই কবরটার মধ্যে বন্দী হয়ে থাকবে। পণ্ডিতের মুখে এইসব কথা শোনার পরে গ্রামের লোকেরা ডিসাইড করে যে তারা এমনটাই করবে। যেহেতু ধীরুপতি গ্রামের অনেক মেয়ের সাথে খারাপ কাজ করেছিল, তো ওর শাস্তি এটাই হওয়া উচিত। অন্যদিকে দেখা যায় ধীরুপতির ভাই এবং তার বন্ধু তার লাশটাকে নিয়ে শেষ কার্য করার জন্য শ্মশানের দিকে যাচ্ছিল, আর পাশে থেকে ধীরুপতির আত্মা সেই লাশটাকে দেখছিল। ধীরুপতির ভাই খুব করে চেষ্টা করছিল যে তার ভাইয়ের লাশটা অ্যাটলিস্ট যেন শেষ কার্যটা ঠিকঠাকভাবে হয়, কিন্তু গ্রামের কোনো লোকই তাকে সাহায্য করতে রাজি নয়। তার পরপরই দেখতে পাওয়া যায় গ্রামের লোকেরা ওদের জন্য ওখানে অপেক্ষা করছিল। এখানে ধীরুপতির ভাই গ্রামের সবাইকে রিকোয়েস্ট করতে থাকে যে তার ভাইকে যেন সবাই ক্ষমা করে দেয় এবং তার শেষ কার্যের জন্য তার সাথে একটু সাহায্য করে। কিন্তু গ্রামের লোকেরাও একটা কথাও শোনে না, আর পণ্ডিতের বলা কথা অনুযায়ী ধীরুপতির লাশটিকে সোজা করে বসিয়ে দেয়। তারপর পরই কাহিনীটি শিফট হয় হিমালয়ের একটা গুহাতে, যে জায়গাটাতে কয়েকজন সাধু ধ্যান করছিল। তখনই সেখানে থাকা এক গুরুজির চোখ খুলে যায়। সে বলতে থাকে ওদেলা গ্রামের মধ্যে বড় রকমের একটা তুফান আসতে যাচ্ছে, সেখানে একটা ভয়ঙ্কর আত্মা জেগে উঠবে। এসব কথা শুনে শিষ্যরা জিজ্ঞাসা করে যে তাহলে এখন কি হবে মহারাজ। তখন সেই গুরুজি বলে যখনই কোনো খারাপ শক্তি আসে তার সঙ্গে সঙ্গে কোনো ভালো শক্তিও জন্ম নেয় তাকে আটকানোর জন্য, আর নিশ্চয়ই সেখানেও কেউ না কেউ আসবেই। ধীরুপতির লাশটাকে ওভাবে কবর দেওয়ার 6 মাস পার হয়ে গেল। এখন গ্রামের সবকিছু মোটামুটি স্বাভাবিক হয়ে পড়েছে। আজকেই গ্রামে একটা বিয়ের অনুষ্ঠান সংগঠিত হচ্ছিল। রাতে যখন পণ্ডিতজি সেখানে বিয়ে করানোর জন্য যাচ্ছিল, তখনই পাশেই কয়েকজন ছেলেপেলে বসে মদ্যপান করছিল। তো পণ্ডিতজিকে দেখে তাকে অনেক করে রিকোয়েস্ট করে যে তাদের সাথে বসে কিছুটা খেতে, আর পণ্ডিতজিও সেটা লোভ সামলাতে না পেরে সেখানে বসে 2 প্যাক মেরে নেয়। এরপর ওদের মধ্যে বিভিন্ন রকম গল্পগুজব হতে থাকে। আজকে পণ্ডিতজি যে মেয়েটার বিয়ে পড়াতে যাচ্ছে সেইটাই ছেলেটার এক্স ছিল। সেই ছেলেটা এটা ভেবেছে যে মেয়েটার বিয়ে হয়ে গেলে তার সাথে দুষ্কর্ম করে ওকে মেরে ফেলবে আর নাম দিয়ে দিবে ধীরুপতির আত্মার। পণ্ডিতজি তোর মুখে এসব কথা শুনে অনেক রেগে যায়। এত বাজে চিন্তা তুমি কিভাবে করতে পারো? আর যদি তুমি এমনটা করোই তাহলে হয়তো বা তোমারও ফেট ওই ধীরুপতির মতোই হবে। তারপরেও ছেলেটি বলে যে আমি কিছুই কার করি না, সে যদি আমার না হয় আমি তাকে কারও হতে দিব না। তারপর পরে পণ্ডিতজি সেখান থেকে অনেক রাগ করে চলে যায়। যাওয়ার পথে তার মূত্র বিসর্জন করার প্রয়োজন পড়ে, এই জন্য একটা কোনায় গিয়েই পণ্ডিতজি কাজ সারছিল। তখন পণ্ডিতজি আসলে জানতো না যে সে কোথায় কাজটা সারছে। আসলে সেই জায়গাটা ছিল ধীরুপতির কবর, আর ওর কবরের উপরই পণ্ডিতজি মূত্র বিসর্জন করে দেয়। সেখান থেকে কাজ শেষ করে যাওয়ার সময় পণ্ডিতজি পায়ের মধ্যে একটা কাঁটা বিঁধে যায়। তারপর পণ্ডিতজি যখন কাঁটাটা বের করে তার পা থেকে কয়েক ফোঁটা রক্ত গিয়ে পড়ে ওই কবরের মধ্যে। কবরের উপরে সেই 2 ফোঁটা রক্ত পড়ার সাথে সাথে ধীরুপতির আত্মা সেটা পেয়ে যায় আর সজাগ হয়ে যায় ওর আত্মা। এই রক্তটা পাওয়াতে সে যেন অনেক পাওয়ারফুল হয়ে গেছে। আর ঠিক এই কারণেই ধীরুপতির আত্মা এসে পণ্ডিতজির ভেতরে ঢুকে পড়ে
কারণ ধীরুপতি তো এই দিনটার জন্য এতদিন ধরে অপেক্ষা করছিল। তারপর পরে পণ্ডিতজি রূপী ধীরুপতি যখন বিয়ে বাড়িতে এসে পৌঁছায়, তখন বর আর কনে এসে তার পায়ে ছুঁয়ে প্রণাম করছিল। তখনই সেই সদ্য বিয়ে হওয়া মেয়েটাকে দেখে ধীরুপতির মনে আবারও লালসার জন্ম নেয়, আর আবারও সে নিজের স্বপ্নটা পূরণ করবে বলে চিন্তা করে। তারপরে সেই রাতে যখন ওরা দুজনে দুজনের কাছে আসছিল, তখনই চলে আসে সেখানে পণ্ডিতজি, আর বরটাকে মারতে শুরু করে দেয়। এই ব্যাপারটা দেখে নববধূ জোরে জোরে চিল্লাতে শুরু করে আর বলতে থাকে, আপনি এটা কি করছেন পণ্ডিতজি? তখন ধীরুপতি বলে যে, আমি তোর কাছে এখন আমার তৃষ্ণা মেটাবো, কারণ আমি এখন জেগে গিয়েছি। এই ব্যাপারটা দেখে তো নববধূ অনেক শক হয়ে যায়, সাথে অনেক ভয়ও পেয়ে যায়। তারপরে পণ্ডিতজি রূপী ধীরুপতি ওর সাথে খারাপ কাজ করে এবং ওকে মেরে ফেলে। অন্যদিকে গ্রামের লোকেরা জানতে পেরে গিয়েছিল যে পণ্ডিতজি এভাবে একটা মেয়ের রুমে ঢুকে পড়েছে, আর এই কারণে পুলিশ থেকে শুরু করে গ্রামের সবাই চলে আসে পণ্ডিতজিকে ধরার জন্য। তখন পুলিশ এসে পণ্ডিতজিকে ধরে নিয়ে যায় এবং আচ্ছা হারে ধোলাই দেয়। কিন্তু এদিকে তো পণ্ডিতের কিছু মনেই নেই, সে কি করেছে কি হয়েছে সে কিছুই জানে না, কারণ সে তো কিছু করেই নাই, সবকিছু করেছিল তো ধীরুপতি। আর যখন ওর কাজটা হয়ে যায়, তখন পণ্ডিতজির শরীর ছেড়ে চলে গিয়েছিল ধীরুপতির আত্মা। এত মারধর খাওয়ার পরে পণ্ডিতজি সেই ছেলেগুলোর কথা বলে, যে ছেলেটা বলেছিল যে তার গার্লফ্রেন্ডকে তুলে নিয়ে আসবে এবং তার সাথে খারাপ কাজ করবে, সাথে তাকে মেরে ফেলে বলবে যে ধীরুপতির আত্মা করেছে। পণ্ডিতের মুখে এমন কথা শুনে সেই ছেলেগুলোকেও তুলে আনে পুলিশ, আর ওদেরকেও আচ্ছা হারে ধোলাই করতে শুরু করে। কিন্তু তাদের কাছ থেকেও তেমন কোনো ইনফরমেশনই পায় না পুলিশ। অন্যদিকে দেখা যায় ধীরুপতির আত্মাকে, যে সাইকেল নিয়ে গোটা গ্রাম ঘুরে বেড়াচ্ছিল। তারপর পরে সিনটা এখান থেকে শিফট হয়, বক্স নামের একজনকে দেখানো হয়। সে ছিল একরকমের পীর বাবা। তার আসলে মূল কাজই ছিল জিন ভূত প্রেত এগুলোকে তাড়ানো, খারাপ শক্তিকে সে একদমই পছন্দ করত না। তারপর পরে ওর কাছে একটা পরিবার তার ছোট্ট মেয়েটিকে নিয়ে আসে। তখন পীর বাবা ছোট্ট মেয়েটির বাবা মাকে বলে, একটা কালো মুরগির মাংস নিয়ে গিয়ে গ্রামের শেষে গিয়ে রেখে আসবে, আর এটা কিন্তু তোমাদেরকে করতে হবে রাত্রেবেলায়। সেদিন রাত্রেবেলাতেই পীর বাবার কথা অনুযায়ী ওরা চলে আসে গ্রামের বাইরে। আর সেই দিন রাতেই ভেঙ্কটেশ নামের একজন ছেলে গ্রামে অনেক রাত করে বাড়ি ফিরছিল। সে রাস্তা দিয়ে আসার সময় রিচুয়ালটাকে দেখতে পায়, সাথে সে একটা ভয়ঙ্কর কাণ্ডও দেখতে পায়। সে দেখতে পায় ধীরুপতির আত্মা তার কবর থেকে উঠে আসে এবং সেই মুরগিটাকে জ্যান্তই চিবিয়ে খাচ্ছিল। এই ব্যাপারটা সে তো অনেক ভয় পেয়ে যায়, তৎক্ষণাৎ সেখান থেকে পালিয়ে যায়। পরদিন সকালবেলাতেই সে এসে এইসব ব্যাপারগুলো ডিসকাস করতে থাকে একটা দোকানের মধ্যে। তবে তার কথা কেউই বিশ্বাস করছিল না। পুরো গ্রামের মানুষজনের মধ্যে শুধুমাত্র ওই পীর বাবাই তার কথা বিশ্বাস করে। ঠিক তখন ওই দোকানতে একটা লোক চলে আসে এবং পীর বাবাকে একটা বিয়ের কার্ড দেয়। সে বলে যে আমার মেয়ের বিয়ে হতে চলেছে, তো আপনি কিন্তু অবশ্যই আসবেন। তখন পীর বাবা বলে, তুমি কি জানো না যে এখন গ্রামে কি চলছে? এই অবস্থায় তুমি বিয়ে করাচ্ছ? আমার মনে হচ্ছে যে তুমি বড় মাপের একটা ভুল করতে চলেছ। কিন্তু লোকটা বলে যে সবই ঠাকুরের আশীর্বাদে ঠিক হয়ে যাবে। তারপর দেখতে দেখতে সেই মেয়েটার বিয়ের দিন চলেই আসে। সেই বিয়েটাতে পঞ্চায়েতও গিয়েছিল। সেখানে গিয়ে গ্রাম পঞ্চায়েত 161 টাকা দিয়েছিল উপহার হিসেবে, যার কারণে সেখানে গ্রাম পঞ্চায়েতের সাথে মেয়ের বাবার খুব ঝামেলা বেঁধে যায় যে সে একটা পঞ্চায়েত হয়ে এত কম টাকা কিভাবে দিতে পারে। তারপরেও খুব বড় একটা ঝামেলা হয় না, আর এটা বাদ দিলে খুব সুন্দরভাবে শেষ হয়ে যায় বিয়ে। বিয়েটা শেষ হবার পরে রাত্রেবেলাতে সবাই নিজ নিজ বাড়িতে ফিরে যাচ্ছিল। অন্যদের মতো পঞ্চায়েতও যাচ্ছিল তার বাড়িতে। রাস্তা দিয়ে যেতে থাকলে পঞ্চায়েতের মূত্র বিসর্জন করা খুব প্রয়োজন পড়ে, এই জন্য একটা ব্রেক নেয়। তারপর পরই দেখা যায় সেও পণ্ডিতের মতোই ধীরুপতির কবরের ওপর গিয়ে মূত্র বিসর্জন করতে থাকে। তবে পণ্ডিত তো গিয়েছিল না জেনে, আর পঞ্চায়েত খুব ভালোভাবেই জানতো যে এটাই ধীরুপতির কবর। আর সে বলে বলে ধীরুপতির কবরের ওপরে মূত্র বিসর্জন করছিল। সাথে বলতে থাকে, তুই যদি আজ জীবিত থাকতিস তবে আমার মেয়ের মতো এর মেয়েরও একই দশা হতো আজকে। আসলে পঞ্চায়েতের মেয়ের নতুন নতুন বিয়ে হওয়ার পরপরই তাকে মেরে দিয়েছিল ধীরুপতি। এই ঘটনাগুলো তোমরা ওদেলা 1-এ দেখতে পাবা। আর ঠিক ওই কারণেই পঞ্চায়েত ধীরুপতিকে এইসব কথাগুলো বলছিল। তারপর পরই দেখা যায় সেখান থেকে যাওয়ার মতো পণ্ডিতের মতো ঠিক একইভাবে কাটা বেঁধে যায় পঞ্চায়েতেরও পায়ে। সেই কারণে ওর পা থেকেও 2 ফোঁটা রক্ত পড়ে যায় কবরের ওপর। আর তারপর সেই সুযোগটাকে কাজে লাগিয়ে ধীরুপতি ঢুকে যায় পঞ্চায়েতের শরীরের মধ্যে। আর সেখান থেকে সোজা চলে আসে সদ্য বিবাহিত সেই দম্পতির বাড়ির দিকে। তবে সেই বাড়িতে এসে ধীরুপতি কাউকে খুঁজে পায় না, কারণ নতুন বউয়ের বাবা তাদের প্রথম রাতটা ওই ক্ষেতের মধ্যে অ্যারেঞ্জ করেছিল। ওরা দুজনে ক্ষেতের মধ্যে খুব সুন্দর সময় কাটাচ্ছিল। তারপর পরে ধীরুপতিও সেখানে চলে আসে এবং পুরো ক্ষেতের মধ্যে আগুন লাগিয়ে দেয়। ধীরুপতি এসেই সেখানে প্রথমেই বটটাকে মারতে শুরু করে। অনেকক্ষণ ফাইট হওয়ার পরে মারা যায় সেই বটটা। তারপর পরে সেই নতুন নববধূর সাথে খারাপ কাজ করতে শুরু করে ধীরুপতি। ধীরুপতির কাজটা যখন হয়ে যায় তখন সেই মেয়েটাকেও মেরে ফেলে সে। পরদিন সকালে যখন গ্রামের লোকজনেরা ক্ষেতের এই দশা দেখে তখন তো অবাক হয়ে যায়। ওরা কিছুই বুঝে উঠতে পারছিল না যে কি হচ্ছে এই গ্রামে। তারপর পরে গ্রামের লোকজন সবাই মিলে পঞ্চায়েত এবং সেই পণ্ডিতকে ধরে আনে, আর সবার সামনে ওদেরকে বেঁধে বেদম পিটনা দিতে শুরু করে। অনেকক্ষণ মারার পর সেখানে চলে আসে পীর বাবা এবং ভেঙ্কটেশ, আর বলতে থাকে যে এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে এদের কোনো দোষই নেই, এরা এগুলো জেনে বুঝে করেনি।
সে আরও বলতে থাকে তোমরা ধীরুপতিকে কষ্ট দিতে গিয়ে নিজেদের জন্য ডেকে এনেছো মৃত্যু। ওটা তো তোমরা কবর বানাওনি, ওটা বানিয়েছো একটা মৃত্যু ফাঁদ। এর পরপরই ভেঙ্কটেশের করা কিছু ভিডিও ক্লিপ গ্রামের সবাইকেই দেখানো হয়। এখানে সবাই দেখতে পায় ধীরুপতির সাইকেল একা একাই প্যাডেল করে চলছিল, মানে সেই সাইকেলটা ধীরুপতির আত্মায় চালাচ্ছিল, না হলে একা একা একটা সাইকেল কিভাবে চলতে পারে। এই ব্যাপারগুলো ঘটে যাওয়াতে তো পুরো গ্রামের লোকজন একদম অবাক হয়ে যায়, এইসব ঘটনা কেন ঘটছে। অন্যদিকে দেখা যায় ধীরুপতির পরিবারের লোকেরা তার কবরের কাছে এসে পৌঁছে, আর তার পছন্দ মতো কিছু খাবার দাবার সেখানে রেখে ওখান থেকে সাইকেলটা নিয়েই চলে যায়। ওরা সেখান থেকে চলে যাওয়ার পরপরই দেখা যায় যে ধীরুপতির আত্মা বের হয়ে এসে সেই খাবারগুলো খেতে শুরু করে। গ্রামে এত কিছু ঘটে যাওয়াতে সবাই তো এটা ধরেই নিয়েছিল যে ধীরুপতির আত্মা তো অবশ্যই আছে, আর ওদের এটাও বুঝতে বাকি থাকে না যে ধীরুপতির আত্মা ওদের উপরে অনেক ক্ষেপেও রয়েছে। ঠিক তখনই সেখানে একজন নতুন পুলিশ অফিসারের এন্ট্রি হয়। ইনি এসব ভূতটুতে একদমই বিশ্বাস করেন না। সে এসেই যখন পীর বাবার মুখে ওইসব কথা শুনে তখন তার ওপরই দোষ চাপিয়ে দেয়। আমার তো মনে হচ্ছে যে তোমারই হাত আছে এইসবের ওপরে, আর এই জন্যই তুমি পণ্ডিত আর পঞ্চায়েতকে বাঁচাচ্ছ, আর তুমি গ্রামের লোকদেরকে বলার চেষ্টা করছো যে এখানে ভূত আছে। পৃথিবীতে আসলে ভূত এক্সিস্টই করে না। তখন পীর বাবা বলে যে জিনিসগুলো আমরা দেখতে পাই না সেটা যে নেই এমনটা না, যেমনভাবে ভগবান রয়েছে তেমনভাবে ঠিক শয়তানও। তখন পুলিশ বলে ঠিক আছে, আমি তোমার এই ভ্রমটাকেও শেষ করে দিব, আর এটার জন্য আজকে পুরো রাত আমি ওই কবরটার পাশেই থাকবো। আর ওর কথা মতো পুলিশটা পুরো রাত সেখানেই কাটিয়ে দেয়। পরদিন সকালবেলাতে একটা কনস্টেবল ওর জন্য যখন চা নিয়ে আসে তখন দেখতে পায় যে সে চুপচাপ বসে আছে এবং তার একটা চোখ কোটর থেকে বের করে নেওয়া হয়েছে। এখানে কি হয়েছে বোঝার জন্য কনস্টেবলটা যখন ওর গায়ে টাচ করে তখন ওর লাশটা পড়ে যায়। আসলে মারা গেছে ওই পুলিশ অফিসারটা। আর সেখানে আসা সবাই দেখতে পায় সেই পুলিশ অফিসারের পিঠটা পুরো চেরা, মানে ওর শরীরের রক্ত মাংস সবকিছু বার করে নেওয়া হয়েছিল। সেখানে শুধুমাত্র হাড়গড়ি অবশিষ্ট ছিল। আর গ্রামের লোকেরা যখন এই ব্যাপারগুলো দেখতে পায় তখন তো ওরা খুব ভয় পেয়ে যায়। তারা একদমই বুঝে উঠতে পারছিল না যে এখন তারা কি করবে। তারপরই ওদের মনে পড়ে ধীরুপতির বউ রাধার কথা। ধীরুপতিকে হত্যা করার জন্য সে এখন সাজা কাটছিল জেলের মধ্যে। আগেরবারের রাধাই ছিল যে কিনা ওদের গ্রামের সমস্যাটাকে মিটিয়েছিল আর ধীরুপতিকে মেরে ফেলেছিল। তারপর গ্রামের অনেকেই মিলে চলে আসে রাধার সাথে দেখা করার জন্য এবং সবকিছু খুলে বলে ওকে। এসব কিছু শোনার পরে রাধা তখন বলতে থাকে, আমরা এত কিছু করে ধীরুপতির সমস্যাটাকে মেটালাম আর তোমরা তাকে কবরদণ্ড দিয়ে তাকে আবারও গ্রামের মধ্যেই রেখে দিয়েছ। এটা কোনোভাবেই তোমরা ঠিক কাজ করনি। তারপরই গ্রামের লোকেরা সবাই মিলে ওকে রিকোয়েস্ট করে এটার একটা সমাধান করার জন্য। তখন রাধা বলতে থাকে যে এটার একটা উপায় তো আছে। আমার দিদা একজন অনেক বড় তান্ত্রিক ছিল, তিনি সবসময় তার ধ্যানের মধ্যেই মগ্ন থাকতেন। আর আমার বড় বোন ভৈরবীও এই ব্যাপারটা দেখে অনেক বেশি প্রভাবিত ছিল। আর সে এমন করতে করতে দিদার কাছ থেকে একটা রহস্যময় ব্যাপার জানতে পেরেছিল। মেয়েদের পিরিয়ড শুরু হওয়া থেকে পিরিয়ড শেষ হওয়া পর্যন্ত যদি কোনো কুমারী মেয়ে শিবের আরাধনা করে তবে সে প্রচুর শক্তির অধিকারী হয়। আর ওর দিদার পরে ওর বড় বোন ভৈরবীও শিবের অনেক বড় ভক্ত হয়ে যায়, তার কাছে শক্তিও রয়েছে অনেক। আর এখন তোমাদের এই সমস্যার যদি কেউ সমাধান করতে পারে তাহলে সেটা আমার বড় বোন ভৈরবী। তবে এখন প্রশ্ন এটাই যে ভৈরবীকে কোথায় পাওয়া যাবে। আমার জানার মতো একটা মন্দির রয়েছে যেখানে ভৈরবী এখনো মাঝে মধ্যে আসা যাওয়া করে, তো সেখানে গেলে হয়তোবা তাকে খুঁজে পাওয়াও যেতে পারে। এটা শোনার পরে গ্রামের লোকেরা ভৈরবীর কাছে হেল্প চাওয়ার জন্য সেখানে যায়। ঠিক তখনই প্রথমবারের মতো দেখা যায় ভৈরবীকে। সে ছিল অনেক পাওয়ারফুল, আর সে নিজের কোনো স্বার্থ ছাড়াই মানুষদেরকে সাহায্য করত। যখন গ্রামের লোকেরা তার সাথে দেখা করে ওর থেকে সাহায্য চায় তখন ওদেরকে সাথে সাথে না বলে দেয়, কারণ তারা এই সমস্যাটা সৃষ্টি করেছিল। ঠিক এই জন্যই ওদেরকে ডিল করতে হবে গ্রামের এই সমস্যার সাথে। তবে গ্রামবাসীকে অনেক করে রিকোয়েস্ট করতে থাকে, সাথে ওনার হাতে পায়েও ধরতে শুরু করে। এগুলো তার না করতেই পারে না ভৈরবী, আর গ্রামবাসীদেরকে সাহায্য করতে রাজি হয়ে যায়। তারপরে ভৈরবী তার সঙ্গী সাথীদের নিয়ে গ্রামে চলে আসে ওদের সাহায্য করার জন্য। গ্রামে এসে সে কন্টিনিউয়াসলি মন্ত্র জপ করতে শুরু করে। এটা করে সে ওই আত্মাটাকে বশ করার চেষ্টা করছিল। ধীরুপতির কবরের কাছে গিয়ে সে গ্রামের লোকদেরকে জানিয়ে দেয়, ধীরুপতির আত্মাটাকে আমাদেরকে কিছুদিনের জন্য কবরজাত করতে হবে, না হলে সব কিছু নষ্ট হয়ে যাবে। আর তারপরে যখন সময় আসবে তখন ওকে খতম করে দিতে হবে। এগুলা বলতে বলতে সেই কবরটা বন্ধ করছিল ভৈরবী, যাতে করে ধীরুপতির আত্মাটার ওই কবর থেকে বেরোতে না পারে। তারপর সে গ্রামের লোকদেরকে এটাও বলে দেয় যে এই চক্রটা যেন এমনই থাকে 15 দিন পর্যন্ত, কেউ যেন এটাকে না ছয় এবং না সরিয়ে দেয়। যদি এমনটা হয় তাহলে কিন্তু বিপদ এখনকার থেকে আরো বেশি হয়ে যাবে। এটা শোনার পরে গ্রামের লোকজনেরা ডিসাইড করে যে এই কবরের কাছে সবাই এসে বাড়ি বাড়ি করে পাহারা দিবে, আর যতদিন না 15 দিন পুরো হচ্ছে ততদিন ভৈরবীকে এই গ্রামেই থাকতে বলে। এই ব্যাপারগুলোর খবর গোটা দেশে ছড়িয়ে পড়েছিল, যার জন্য মিডিয়া রিপোর্টার থেকে শুরু করে অনেকেই আসছিল এই গ্রামে এই নিউজটা কভার করার জন্য। এমনই একজন রিপোর্টার ওই ড্রোনটা ব্যবহার করে ধীরুপতির কবরকে শুট করছিল। যখনই ওর ড্রোনটা ধীরুপতির কবরের ওপরে যায় তখন সেটা কন্ট্রোল হারিয়ে পড়ে যায় ওর কবরের ওপর। তারপরে সে চলে আসে কবরের ওপর থেকে ড্রোনটা নেওয়ার জন্য,
কিন্তু সেখানে থাকা গার্ডটা তাকে কোনোভাবেই সেটা নিতে দেয় না। যেহেতু ভৈরবী বলেছিল যে 15 দিন যেন এখানে কেউ টাচও না করে, এই জন্য এমনটা করছিল এই গার্ড। তখনকার মতো সেই রিপোর্টারটা চলে যায় ওখান থেকে, কিন্তু রাত্রেবেলাতে আবারও চলে আসে সেই ড্রোনটা নেওয়ার জন্য। যখনই সে এসে ওই ড্রোনটাতে হাত দেয় এবং কবর থেকে তুলে, তখন ওখান থেকে কয়েকটা সুতো সরে যায়, আর সাথে সাথে সেই কবর থেকে বের হয়ে আসে ধীরুপতির আত্মার, ঢুকে পড়ে ওই রিপোর্টারের ভেতরে। আর তারপর পরে সেখান থেকে সোজা চলে আসে ভৈরবীর সাথে দেখা করার জন্য। ঠিক ওই সময় ভৈরবী মন্দিরের ভেতরে গোসল করছিল। ধীরুপতি যখন ভৈরবীকে এই অবস্থায় দেখে, তখন তার মনে লালসার জন্ম নেয়। সে মন্দিরের ভেতরে ঢুকতে চায়, কিন্তু একটা সাপ সেখানে পাহারা দিচ্ছিল, এই জন্য ভেতরে ঢুকতে পারে না ধীরুপতি। তারপর পরে সেখানে চলে আসে ভৈরবী এবং ওকে লাথি মেরে মন্দির থেকে বের করে দেয়। সাথে এটাও বলে যে আমি থাকতে তুই এই গ্রামের কোনো ক্ষতি করতে পারবি না। ভৈরবীর এসব কর্মকাণ্ড দেখে ধীরুপতি তো অনেক রেগে যায়, সেখান থেকে চলে যায়। কিছুদিনের জন্য ধীরুপতি যেন একদম হাওয়াই হয়ে গিয়েছিল। দেখতে দেখতে কেটে যায় কয়েকটা দিন। পুরো গ্রামে ধীরুপতির কোনো রকমের কোনো চিহ্নই পাওয়া যাচ্ছিল না। এমনই একদিন গ্রামের লোকেরা ভাবে যে এখন তো সবকিছু ঠিকই আছে, তাহলে আমরা শান্তি কামনার জন্য একটা ফেস্টিভ্যাল করতে পারি। আর ঠিক এই কারণে মন্দিরে মিটিং করা হচ্ছিল। ওই সময় দেখা যায় মন্দিরের বাইরে থেকে ধীরুপতির আত্মা জোরে জোরে আওয়াজ করতে শুরু করে। এটা শুনে সেখানে থাকা সবাই অবাক হয়ে যায়, সাথে অনেক ভয়ও পায়। তখন ধীরুপতির আত্মা জানায় যে সে আবার ফিরে এসেছে, কাউকে সে এখন শান্তিতে থাকতে দেবে না। আর এখন সে অনেক পাওয়ারফুল হয়ে গেছে, এখন সবাইকে সে হাতের মুঠোয় রেখে কন্ট্রোলও করতে সক্ষম, কারণ এখন তার কাছে 5টা তন্ত্রেরই শক্তি রয়েছে। এই জন্য পুরো গ্রামকে শেষ করে দিতে ওর একটুও সময় লাগবে না। ধীরুপতি এত শক্তিশালী হয়ে যাওয়ার পরে সে গ্রামের একটা সীমানার মধ্যে দাগ কেটে দেয়। সেই রেখার এপার ওপারে সবাইকে যেতে বারণ করে দেয়, যে এই রেখাটা পার করবে তাকেই মরতে হবে। কিন্তু একটা লোক ওর কথা কোনোভাবেই মানে না, সে ভাবে যে এটা মিথ্যা কথা বলছে, যার জন্য ইচ্ছা করে সে ওই রেখাটা পার করে চলে যায়। সাথে সাথে মারা যায় ওই লোকটা। এই ব্যাপারটা ঘটতে দেখে তো গ্রামের সবাই ভয় পেয়ে যায়, এই জন্য কেউই সেই রেখার বাইরে যাচ্ছিল না। আস্তে আস্তে খিদের চোটে ওদের নাজেহাল দশা হতে শুরু করে। সাথে সাথে পানি ও পরিচর্যার অভাবে ওদের ফসলাদিও সব নষ্ট হতে শুরু করে। খাবার দাবারের কোনো জোগান নেই, কেউ বাইরেও যেতে পারছে না। এইসব কিছুর কারণে এমনিতেই মানুষ মরতে শুরু করে ওই গ্রামটায়। তারপর পরই দেখা যায় একটা পরিবারকে, যে পরিবারটা সেদিন পীর বাবার কাছে গিয়েছিল। হঠাৎ করে ওর মেয়ে অনেক অসুস্থ হয়ে পড়ে, আর এই জন্যই তার মেয়েটাকে নিয়ে চলে আসে ভৈরবীর কাছে এবং তার থেকে সাহায্য চায়। খুব অল্প সময়ের মধ্যেই তার মেয়েকে ডাক্তারখানায় নিয়ে যেতে হবে, না হলে মারা যাবে সে। এই জন্য ভৈরবীকে সে অনেক করে রিকোয়েস্ট করতে থাকে। ওদের মুখে এইসব কথা শুনে ভৈরবী একটা প্ল্যান বানায়, আর রাধাকে নতুন বউ সাজিয়ে ধীরুপতির কাছে পাঠায়, যাতে করে সে তাকে একটু অন্যমনস্ক করতে পারে। আর এদিকে স্পিকারে ভৈরবী এক ধ্যানে মন্ত্র জপ করে যাচ্ছিল, যাতে ধীরুপতির শক্তি একটু হলেও সে কমাতে পারে, আর এই সুযোগে যেন বাচ্চা মেয়েটাকে নিয়ে যেতে পারে বাবা মা হাসপাতালে। তো প্ল্যান অনুযায়ী যখন সে মাইকে মন্ত্র জপ করছিল, তখন সেখানকার ইলেকট্রিসিটি চলে যায়, যার কারণে মন্ত্রটা বন্ধ হয়ে যায় এবং ধীরুপতির শক্তিটা ঠিক আগেরই মতো সজাগ হয়ে ওঠে। আর সে এটা বুঝতে পেরেছে যে তার বিরুদ্ধে একটা চক্রান্ত করা হচ্ছে। আর যে বাচ্চা মেয়েটা অসুস্থ হওয়াতে তাকে হাসপাতালে নিয়ে যাচ্ছিল, সেই বাচ্চা মেয়েটার ভেতরে প্রবেশ করে ধীরুপতি, আর সেই ছোট্ট মেয়েটির শরীরের মধ্যে ঢুকে তার বউ রাধার গলা কেটে ফেলে। আর সেটা হাতে করে নিয়ে চলে আসে পুলিশ স্টেশনে, যেই সিনটা আমরা সিনেমার প্রথমেই দেখেছিলাম। গ্রামে এত কিছু ঘটে যাওয়াতে গ্রামের সবাই তো অনেক ভয় পেয়ে যায়। তারা ধীরুপতিকে বলে যে আমরা তোমার জন্য কি করতে পারবো যাতে করে তুমি এই গ্রাম ছেড়ে চলে যাও। তখন ধীরুপতি বলে যে আমি ভৈরবীর সাথে একটা রাত কাটাতে চাই, আর তারপরে আমি এই গ্রাম ছেড়ে চলে যাবো, আর কোনোদিনও আসবো না। ওর মুখে এমন কথা শুনে ভৈরবী ওই গ্রামটাকে রক্ষা করার জন্য রাজি হয়ে যায়। আর ঠিক এ কারণেই নতুন বইয়ের মতো সাজগোজ করে ভৈরবীকে আসতে হয় ধীরুপতির কাছে। তখন ধীরুপতি ভেঙ্কটেশের শরীরে ঢুকে ওর সামনে আসে। দেখা যায় ভৈরবী একটা মন্ত্র পাঠ করছিল, আসলে সে শিবের কাছে আরাধনা করছিল। এই ব্যাপারটা দেখে ধীরুপতি অনেক রাগান্বিত হয়ে যায় যে এখন পর্যন্ত সে কেন শিবের জাপ করে যাচ্ছে। আর ভৈরবী এই মন্ত্রগুলো পড়াতে সে কিছুতেই ভৈরবীর কাছে আসতে পারছিল না। এই ব্যাপারগুলোতে অনেক রেগে যায় ধীরুপতি, আর মারতে শুরু করে ভৈরবীকে। ওকে মারতে মারতে মন্দিরের বাইরে নিয়ে চলে আসে, যাতে করে পুরো গ্রাম দেখতে পায় এই ব্যাপারগুলো। অন্যদিকে ভৈরবীর প্ল্যান অনুযায়ী পীর বাবা চলে আসে ধীরুপতির কবরের কাছে এবং তার কবর থেকে তাকে মুক্তি দেওয়ার ব্যবস্থা করতে থাকে। আর এখানে শেষবারের মতো ভৈরবীকে একটা মন্ত্র জাপ করতে হতো। এই মন্ত্রটা জাপ করলে ধীরুপতিকে মুক্তি দেওয়া পসিবল, কিন্তু ধীরুপতির মারে সে তো সেখানেই অজ্ঞান হয়ে যায়। আর তখনই ছোট্ট একটা বাচ্চাকে দেখা যায়, যে কিনা মন্দিরের ভেতরে গিয়ে নন্দী মহারাজের থেকে সাহায্য চায়। আর তার কথা শুনে নন্দী মহারাজ স্বয়ং চলে আসেন এবং জাগিয়ে দেন ভৈরবীকে। তারপর পরই ভৈরবী আবার শুরু করে তার মন্ত্র জাপ। কিছুক্ষণ পরে যখন ওর মন্ত্র জাপ শেষ হয়ে যায়, তখন সে শিবের পাওয়ার পেয়ে যায়। সাথে সাথে সে ত্রিশূল দিয়ে মুক্ত করে দেয় ধীরুপতির আত্মাকে। অন্যদিকে তো ধীরুপতির আসল বডি সৎকার করে দিয়েছিল পীর বাবা, আর এভাবেই মুক্তি পেয়ে যায় ধীরুপতির আত্মা। সাথে সাথে সিনেমাতে আরও সমাপ্তি ঘটে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকের এই এক্সপ্লেনটি জানাতে কমেন্ট করো।
আর যদি এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকো তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। টিল দেন সায়োনারা।